This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুক্র এবং শনিবার দুদিন ধরে বেলাগাম তাণ্ডবের পর ধীরে ধীরে ছন্দে ভিড়ছে বেলডাঙ্গা। আজ সকাল থেকে দোকানপাট খুলছে, যান চলাচল করছে যে 12 নম্বর জাতীয় সড়কের বড়ুয়া মোড়ে। তবে জায়গায় জায়গায় পুলিশি পিকেট রয়েছে। ভিন্নাজে বাংলার পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্রে রাখা নেয় বেলডাঙ্গা। প্রতিবাদের নামে শুক্র এবং শনিবার বেপরোয়া তাণ্ডব চলে বেলডাঙ্গা জুড়ে। এই ঘটনায় এখনো পর্যন্ত 31 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তবে শুরুর দিকে মানে শুক্র এবং শনিবার দুদিনই পুলিশ কার্যত নিষ্ক্রিয় দর্শকের ভূমিকা পালন করেছে বলে অভিযোগ উঠেছিল। সোমবার থেকে ধীরে ধীরে ছন্দে ফিরছে বেলডাঙ্গা। সকাল থেকে দোকানপাট খুলেছে, যান চলাচল শুরু হয়েছে জাতীয় সড়কের কাছে বড়ুয়া মোড়ে। তবে জায়গায় জায়গায় পুলিশের পিকেট এখনো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। পুলিশি অ্যাকশনের পর স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে বেলডাঙ্গা। আর সকাল থেকেই স্বাভাবিক ছন্দে রয়েছে বেলডাঙ্গার বড়ুয়া মোড়, ছাপাখানার মোড় সহ সমস্ত এলাকায় পুলিশি রুট মার্চ চলছে এবং পাশাপাশি চারিদিকে নজরদারি চলছে যাতে মানুষের মনে আতঙ্ক না থাকে। আতঙ্ক দূর করতে পুলিশি রুট মার্চ এবং জায়গায় জায়গায় পিকেটিং করা হয়েছে পুলিশের পক্ষ থেকে। এবং যে আন্দোলনের নামে যে নৈরাজ্য সৃষ্টি করা হয়েছিল প্রথম 2 দিনে, তারপরে পুলিশ অ্যাকশনের পর সেই স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে। এই মুহূর্তে সকাল থেকে কিন্তু বিভিন্ন এলাকায় রুট মার্চ চলছে। বেলডাঙ্গার যে এলাকা বড়ুয়া মোড় এলাকা রয়েছে সেখানে যে পুলিশ আধিকারিক তাদের নেতৃত্বে সেই রুট মার্চ চলছে এবং তার পিছনে রয়েছে অন্যান্য জওয়ান। এবং মুর্শিদাবাদের যে বেলডাঙ্গার যে আইন শৃঙ্খলা অবনতি ঘটেছিল, যে নৈরাজ্য সৃষ্টি হয়েছিল, সেই নৈরাজ্যের আতঙ্ক থেকে মানুষকে স্বাভাবিক ছন্দে ফেরাতে এই রুট মার্চ। ক্যামেরায় সিদ্ধার্থর সাথে কৌশিক, TV9 বাংলা। মানুষ যখন সব কাজ করতে অসমর্থ হয় তখন সব দার্শনিক কথাবার্তা বলে। আজকে পুলিশ প্রশাসনের বিশ্বাসযোগ্যতা এবং যোগ্যতা দুটোই তলানিতে ঠেকে গেছে পশ্চিমবাংলায়। সাধারণ মানুষ বিশ্বাস করে না, এখন সরকারও বিশ্বাস করতে পারছে না। তাদেরকে মিসইউজ করতে করতে তাদের ক্ষমতা যোগ্যতা শেষ হয়ে গেছে। তাই আজকে এই ধরনের লজ্জাজনক পরিস্থিতির মধ্যে পড়ে পুলিশ প্রধানকে এর কথা বলতে হচ্ছে। রাষ্ট্রবিরোধী গতিবিধি এখানে চলেছে, ট্রেন বাস পোড়ানো থেকে আরম্ভ করে দাঙ্গা হচ্ছে, বাড়িঘর লুট হচ্ছে। পুলিশ দর্শক, তো সে পুলিশকে মানবে কে? পুলিশকে এই যে নিরুপায় নির্ধারণ সরদার করে দেওয়া হয়েছে, এর ফলে সমাজেতে এত বেশি বিশৃঙ্খলা, এত অপরাধ বাড়ছে। আর এটা সর্বোপরি প্রশাসন যদি ভেঙে পড়ে, কেউ ভয় করবে না, যে যা ইচ্ছা করবে, আইন থাকবে না। মমতা ব্যানার্জি নিজে যদি আইন হাতে তুলে নেন, আইন না মানেন, তো সাধারণ জনতা মানবে কেন? আর সবচেয়ে চাপ আসছে পুলিশের উপরে, তারা না পেছাতে পারছে না এগোতে পারছে। প্রতিবাদের নামে বেলডাঙ্গায় বেপরোয়া তাণ্ডবে গ্রেফতার আরো একজন। গতকাল রাতে ফজলুর আহমেদ নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভিডিও ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্ত করে পুলিশ। বেলডাঙ্গার তাণ্ডবে আগেই গ্রেফতার করা হয়েছিল মূল অভিযুক্ত মতিউর রহমান সহ 30 জনকে। এই গ্রেপ্তারি নিয়ে এখন সর্বশেষ গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়ালো 31। বঙ্গ রাজনীতিতে কৃতিত্বের কারাকারির সঙ্গে পাল্লা দিয়ে চলে দোষারোপের রাজনীতি, যার নিউক্লিয়াস এখন বেলডাঙ্গা। হিংসার নেপথ্যের কারণ নিয়ে চর্চা, দায় ঠেলাঠেলির শেষ নেই। রাজ্যপালকে চিঠি, NIA তদন্তের দাবি তুলে চাপের সেই ফাঁসটা ক্রমশই শক্ত করছেন শুভেন্দু অধিকারী। বিজেপি এবং হুমায়ুনকে এক ব্র্যাকেটে রেখে আক্রমণ জোরালো করেছে তৃণমূল কংগ্রেসও। আর এর মাঝে হুমায়ুন হুঙ্কার চলছে। উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকের মৃত্যুর বিচার, কিন্তু বাস্তবে রাস্তায় নেমে গুন্ডামি। প্রতিবাদের নামে এই হিংসার নেপথ্যে কি? উস্কানি কার? কেন আবারও অশান্তির আগুনে জ্বলে উঠল নবাবগড়? ইন্ধন দিচ্ছে বিজেপির বাবুরা, আর একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে। সে একটা গদ্দারকে, একটা মির্জাফরকে, একটা বিজেপির দামি ক্যান্ডিডেটকে তো আপনারা বিদায় দিয়েছেন, আর একটা নতুন গজিয়েছে। সেটাকে 24 ঘন্টার মধ্যেই শুধু জবাব নয়, চ্যালেঞ্জও ছুড়লেন হুমায়ুন কবির। আমি জেনে বুঝে কোনোদিন কোনো মানুষের ক্ষতিকারক বা রাস্তা আটকিয়ে কোনোদিন রাজনীতি করিনি। অভিষেক, তুমি 22টা সিট নেবা, তো তুমি আসো, দিয়ে রেজিনগরে আসো, না হয় বেলডাঙ্গায় আসো, দেখবো যদি জিতে বাড়ি যাও তাহলে জানবো হ্যাঁ তুমি বাপের বেটা, মায়ের দুধ খেয়ে তুমি রাজনীতিতে এসছো।
বেলডাঙ্গার অশান্তির তীব্রতা কমলেও রাজনীতির উত্তাপ চড়ছেই। জাতীয় তদন্তকারী সংস্থাকে বেলডাঙ্গায় হিংসার তদন্তভার দেওয়ার দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। রাজ্যপালকে চিঠি দিয়ে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথাও লিখেছেন বিরোধী দলনেতার দাবি, বেলডাঙ্গার অশান্তি আকস্মিক নয়, পরিকল্পিত। অতীতে সিএএ বা ওয়াকফ আইন সংশোধনকে কেন্দ্র করে মুর্শিদাবাদে যে হিংসা হয়েছিল তার পুনরাবৃত্তি হচ্ছে। রাজনৈতিক স্বার্থেই পুলিশ প্রশাসন কঠোর পদক্ষেপ করেনি। जो काम वहाँ किया सब पीएफआई के किया, वो सिमी का आदमी किया, जो बैन ऑर्गेनाइजेशन है उसका आदमी किया, इसलिए तो एनआईए की डिमांड है, पूरा प्रदेश एनआईए की डिमांड कर रहा है। একদিকে হুমায়ুন কবির শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ অনুচর, তাকে তিনি অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন ওনার দলের জেনারেল সেক্রেটারি হিসেবে। আর যারা এই গন্ডগোলটা করলো বেলডাঙ্গায়, প্রকাশ্য ফেসবুক পোস্ট করে এবং হোয়াটসঅ্যাপে পোস্ট করে তারা বলছে হুমায়ুন কবিরের নেতৃত্বে পশ্চিমবাংলায় পরিবর্তন আনতে হবে। অর্থাৎ নেক্সাসটা খুব পরিষ্কার। শুভেন্দু নিজে মুখে বলছে যেখানে আমরা পারবো না সেখানে আইএসএফ এবং হুমায়ুন করবে। আর হুমায়ুন কবিরকে সামনে রেখে পশ্চিমবাংলার রাজনৈতিক মানচিত্র বদলানোর ডাক দিচ্ছেন যারা বেলডাঙ্গায় অশান্তির আগুন ছড়ালো। শুভেন্দু এবং হুমায়ুন মুদ্রার এপিট আর ওপিট। এই যে অশান্তি হয়েছে, এই যে আগুন লেগেছে, পুরোটাই বিজেপির ইন্ধনে, বিজেপির মদতে আর এই হুমায়ুন কবিরের দল তারা এই কাজটা ঘটিয়েছে। এর বিরুদ্ধে এনআইএ তদন্ত কেন, চাইলে এফবিআই থেকে এনে তদন্ত করুক, তাতে সত্যিটা বদলাবে। হুমায়ুন কবির সে যখন বলে 30%-এর গলা কেটে ভাসিয়ে দেবো, তখন ও বিজেপির এজেন্ট না, তখন তৃণমূলের একদম পেটের ছেলে। আর যখনই ওই লোকটাই মমতার বিরুদ্ধে চলে যায় তখন হয়ে যায় বিজেপির এজেন্ট। এই ধরনের ন্যাকামি না বন্ধ করা উচিত। সিএএ হোক বা ওয়াকফ সংশোধনী আইন, প্রতিবাদের নামে বারবার হিংসার সাক্ষী থেকেছে নবাবের জেলা। ভোটের আগে চর্চায় বেলডাঙ্গার হিংসা, দায় নিয়ে চড়ছে রাজ্য রাজনীতির পারদ। মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, টিভি9 বাংলা। এই মুহূর্তে একটা বড় খবরে নজর রাখবো। যোগ্য চাকরির প্রার্থীদের পরীক্ষায় বসতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ। হাইকোর্টের নির্দেশের উপরে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের। নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি জ্যোতির্ময় আরো ডিটেল জানাবেন এই বিষয়ে। জ্যোতির্ময়, 2016 সালে যে এসএসসি পরীক্ষায় যারা যোগ্য প্রার্থী ছিলেন, কিন্তু যারা সেই সময় ক্ষেত্রে পূর্ণভাবে আনটেন্টেড কিন্তু আনকোয়ালিফাইড, তাদের দুজনকে পরীক্ষায় বসার জন্য কলকাতা হাইকোর্টের অমৃতা সিনহার বেঞ্চ নির্দেশ দিয়েছিল। তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। তাদের বক্তব্য যে তারা পরীক্ষায় বসেছিলেন কিন্তু তারা ওয়েটিং লিস্টে ছিলেন, কিন্তু তারা যোগ্য প্রার্থী। আজ সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের তরফ থেকে এই কলকাতা হাইকোর্টের নির্দেশের বিরুদ্ধে আবেদন করা হয় এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে তাতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে যে যারা যোগ্য এবং চাকরি করছিলেন তাদেরই বয়সে ছাড় দেওয়া হবে। যারা এক্ষেত্রে যোগ্য কিন্তু চাকরি পাননি তাদেরকে বয়সে ছাড় দেওয়া হবে না এবং কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়া হলো। এবং এক্ষেত্রে রাজ্য সরকারের তরফে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আইনজীবী, তার বক্তব্য যে এক্ষেত্রে যদি দুজনকে সুযোগ দেওয়া হয় তাহলে মোট 2,40,000 প্রার্থীকে আবারও পরীক্ষায় বসতে দিতে হবে, যাতে পুরো প্রক্রিয়া সম্পূর্ণভাবে ভেস্তে যাবে। সেই কারণেই আপাতভাবে রাজ্যের জন্য কিছুটা স্বস্তি আজকের এই নির্দেশ। ধন্যবাদ জ্যোতির্ময়। এরা আনটেন্টেড, কিন্তু ওদের 2016-তে ওয়েটিং লিস্টে নাম ছিল বা ওরা ক্যান্ডিডেট হিসেবে অ্যাপ্লাই করেছিল। অতএব ওদের যেটা এজ রিল্যাক্সেশন আনটেন্টেডদের জন্য যারা ইন সার্ভিস ছিল সেই এজ রিল্যাক্সেশন দিতে হবে, দিয়ে তাদের ইন্টারভিউতে ডাকতে হবে। তো মাননীয় বিচারপতি অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টে বলেছিল এদেরকে ইন্টারভিউতে ডাকতেই হবে এবং ওদের ক্যামেরা ইন্টারভিউ নিতে হবে। সেই অর্ডারটা আজকে স্টে হয়েছে। তারা চাকরি করত, সিলেক্টেড এবং চাকরি করত, সেইটা তো এই ক্যাটাগরির মধ্যে পড়ছে না। সেই জন্য আজকে সুপ্রিম কোর্ট মাননীয় বিচারপতি অমৃতা সিনহার অর্ডার স্টে করে দিয়েছে দুটো ম্যাটারই, ইন ক্যামেরা অলসো, অল এভরিথিং হ্যাজ বিন স্টেড।